নমস্কার। আজ আমরা আলোচনা করছি একটা ছোট কিন্তু বেশ টান টান রহস্য গল্প নিয়ে, দ্য রুম আপস্টেয়ার্স, আ হন্টিং সাইলেন্স। হ্যাঁ, গল্পটা এক লেখিকাকে নিয়ে, প্রিয়া। ঠিক। তো এই প্রিয়া শহরের ভিড় থেকে দূরে একটু নিরবিলিতে লেখার জন্য আশ্রয় খোঁজেন, আর খুঁজে পান সিমলার একটা পুরনো ঔপনিবেশিক ধাঁচের বাড়ি। জায়গাটা সুন্দর, ভাড়াও কম, লেখার জন্য আদর্শ পরিবেশ যাকে বলে। একদম। কিন্তু একটা অদ্ভুত শর্ত ছিল। বাড়িওয়ালার একটাই কথা, দোতলার করিডোরের শেষের যে ঘরটা, ওটা যেন একদম না খোলা হয়। আচ্ছা, এই নিষেধ পুরনো বাড়ি, শুরু থেকে একটা রহস্যের গন্ধ, তাই না? ঠিক তাই। তো আজকে আমরা এই গল্পটার একটু গভীরে যাব, এর ঘটনা, রহস্য আর ভয়ের দিকগুলো নিয়ে একটু আলোচনা করব। তো শুরুতে কিন্তু সব বেশ শান্তই ছিল, প্রিয়া নিজের লেখা নিয়েই ব্যস্ত। কিন্তু রাতে যখন সব চুপচাপ, দোতলা থেকে একটা অদ্ভুত শব্দ আসতে শুরু করে, খুব আস্তে কিন্তু নিয়মিত, ট্যাপ ট্যাপ ট্যাপ। পুরনো বাড়ির শব্দ হয়তো। হ্যাঁ, প্রথমে উনি তাই ভেবেছিলেন, হয়তো পুরনো কাঠের মেঝে বা নিজের মনের ভুল। কিন্তু ব্যাপারটা ওখানেই থামলো না, মানে আরো কিছু ঘটছিল। হ্যাঁ, যেমন ধরুন ছোটখাটো জিনিসপত্র নিজে থেকেই নড়ে যাচ্ছে, আলো কখনো নিভে যাচ্ছে, কখনো জ্বলে উঠছে। এমনকি তালা দেয়া দরজাও সকালে দেখছেন আধখোলা। আর ওই নিষিদ্ধ ঘরটার দিকে তাকালেই কেমন যেন একটা ঠান্ডা লাগে। কিন্তু কৌতূহল তো বাড়ে, তাই না? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের টান তো থাকেই। ঠিক, ভয় আর কৌতূহল দুটোই বাড়ছিল। আচ্ছা, এই যে ভয় আর কৌতূহলের টানাপোড়েন, এটা গল্পটাকে বেশ এগিয়ে নিয়ে যায়, কি বলেন? একদম ঠিক। আর এখানে গল্পের বুননটা বেশ ইন্টারেস্টিং। দেখুন, পুরনো বাড়ি, নিষিদ্ধ ঘর, রাতের ওই অদ্ভুত শব্দ, এগুলো তো হরর গল্পের খুব চীনা উপাদান। হ্যাঁ, তা ঠিক। কিন্তু গল্পটা শুধু এখানেই থেমে নেই, একটা মনস্তাত্ত্বিক দিকও কিন্তু বেশ জোরালো। যেমন ধরুন, প্রিয়ার একাকিত্ব। লেখার জন্য একটা শান্ত পরিবেশের যে তীব্র ইচ্ছে তার ছিল, তার ওপর বাড়িওয়ালার ওই সাবধান বাণী, এই সবকিছু মিলে কি তার নিজের মনেই কোনো প্রভাব ফেলছিল? কল্পনা কি আরো বেড়ে যাচ্ছিল? হতে পারে, খুব সম্ভব। ঘটনাগুলো যেভাবে পরপর ঘটছে, ধীরে ধীরে তীব্র হচ্ছে, তাতে মনে হয় যেন বাইরের ভৌতিক ঘটনার চেয়েও তার ভেতরের চাপটা, ওই নীরবতার চাপটা, সেটাই যেন মুখ্য হয়ে উঠছে। ঠিক, ওই হন্টিং সাইলেন্স কথাটা, শিরোনামটাও খুব ভাবার মতো। যে নীরবতা খুঁজতে এলেন, সেটাই ভয়ঙ্কর হয়ে উঠছে। হ্যাঁ, এই মনস্তাত্ত্বিক দিকটা আসলেই ভাবায়। আচ্ছা, গল্পের সবচেয়ে ক্লাইম্যাক্স বা টানটান মুহূর্তটা আসে ঝড়ের রাতে। ঝড় বৃষ্টির রাত আর ভূতের গল্প, এ তো ক্লাসিক কম্বিনেশন। একদম। তো বিদ্যুৎ চলে গেল, চারদিক ঘুটঘুটে অন্ধকার। প্রিয়া একটা মোমবাতি হাতে ফিউজ বক্স খুঁজছে, আর তখনই দেখলেন দোতলার করিডোরের শেষে সেই বন্ধ ঘরটার দরজা একটুখানি খোলা। সর্বনাশ! আর ভেতর থেকে যেন একটা ঠান্ডা হাওয়া আসছে। ভয়ে ভয়ে কাঁপা হাতে মোমবাতিটা উঁচু করে উনি ঘরে ঢুকলেন। কি দেখলেন ভেতরে? দেখলেন ঘরটা ধুলোয় ঢাকা। একটা বাচ্চার ঘর, ভাঙা খেলনা পড়ে আছে, একটা পুরনো দোলনা, আর ঘরের কোণে একটা মিউজিক বক্স। বুঝলেন, সেটা তখনও বেজে চলেছে, অদ্ভুত একটা সুর। গায়ে কাঁটা দিচ্ছে শুনে। আর ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে একটা ফিসফিস আওয়াজ, তুমি আমার মা নও। বাপ রে! প্রিয়া চমকে ঘুরে তাকালেন, দেখলেন আবছা আলোয় ঘরের কোণে একটা ছোট্ট মূর্তি দাঁড়িয়ে, ফ্যাকাশে চামড়া, চোখ দুটো যেন শূন্য, তার দিকেই তাকিয়ে। উফ! আওয়াজটা আবার ভেসে এলো, কিন্তু তোমাকে দেখতে ঠিক তার মতো। এই কথা শেষ হতে না হতেই মোমবাতিটা দপ করে নিভে গেল। কি ভয়ানক! এই দৃশ্যটা, এটা তো গল্পের মোড় ঘুরিয়ে দিল। নিঃসন্দেহে এটাই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। ওই শিশুর ঘরটা, এটা অতীতের কোনো চাপা পড়ে থাকা দুঃখজনক ঘটনার দিকে ইঙ্গিত করছে, কোনো ট্র্যাজেডি। আর ওই ভূতের কথাটা, তুমি আমার মা নও, কিন্তু তোমাকে দেখতে ঠিক তার মতো, এটা তো পুরো রহস্যের চাবি। হ্যাঁ, অনেকগুলো প্রশ্নের উত্তর যেন এখানে লুকিয়ে আছে। ওয়ালা ওই ঘরটা নিয়ে এত সতর্ক ছিলেন। আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন প্রিয়া? ঠিক, কেন প্রিয়াকেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হলো? বোঝা যাচ্ছে প্রিয়ার চেহারার সাথে হয়তো অতীতের কোনো চরিত্রের, ওই শিশুটির মায়ের অদ্ভুত মিল ছিল, আর সেটাই হয়তো ওই সত্তাটাকে আকর্ষণ করেছে। এটা যেন এক ধরনের বেছে নেওয়া,
সিলেক্টেড ভিকটিম। ঠিক তাই। আর গল্পের শেষে আমরা কি দেখি? পরের দিন সকালে বাড়িওয়ালা এসে প্রিয়াকে ওই ঘরের ভেতরে খুঁজে পান। মেঝেতে বসে আছেন, একেবারে স্থির, দৃষ্টি সামনের দেয়ালে। কি অবস্থায়? শুধু একটাই কথা বিড়বিড় করছেন, আমি শুধু শান্তি চেয়েছিলাম, আমি শুধু একটু শান্তি চেয়েছিলাম। ও। বাড়িওয়ালা আর কিছু না বলে নিঃশব্দে দরজাটা আবার বাইরে থেকে তালা দিয়ে দিলেন। মানে যে শান্তি খুঁজতে প্রিয়াই এই নির্জন বাড়িতে এসেছিল, সেই শান্তি যেন একটা জমাট বাঁধা ভয়ঙ্কর নীরবতা হয়ে তাকে গ্রাস করল। ঠিক এখানেই তো গল্পের আসল ট্র্যাজেডিটা। আর ওই শেষ বাক্যটা মনে আছে? আর ঘরটি অপেক্ষা করছে পরবর্তী ভাড়াটের জন্য। হ্যাঁ, এটা খুব অশুভ ইঙ্গিত দেয়। একদম, একটা চক্রের মতো, একটা সাইকেল। এর মানে কি দাঁড়ায়? বাড়িটা কি নিজেই খারাপ, নাকি ওই মিতরের সত্তাটা সে বেছে বেছে শিকার খোঁজে? হয়তো বিশেষ কোনো বৈশিষ্ট্য দেখে। হ্যাঁ, হতে পারে কোনো দুর্বলতা, বা ওই যেমন চেহারার মিল প্রিয়ার ক্ষেত্রে যেমনটা হলো, এমন কিছু দেখেই হয়তো সে পরের জনকে টানে। শান্তি খুঁজতে এসে ভয়ঙ্কর নীরবতার শিকার হওয়া, এই বৈপরীত্যটাই কিন্তু গল্পটাকে একটা অন্য মাত্রা দেয়। আসলে এই গল্পটা পড়ার পর একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। ওই ঘরটা বা ধরুন ওই সত্তাটা, সে কি শুধুই একটা ভূতরে উপস্থিতি, নাকি এর শিকার বেছে নেওয়ার পিছনে আরো গভীর কোনো কারণ আছে, কোনো মনস্তাত্ত্বিক বা আবেগিক কারণ? যেমন ধরুন প্রিয়ার মধ্যে এমন কি ছিল? শুধুই কি চেহারার মিল, নাকি তার লেখক সত্তার যে সংবেদনশীলতা, তার যে একাকিত্ব, সেটাই তাকে ওই মায়ের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেছিল? এটা একটা ভাবার মতো বিষয়। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু গল্পটাকে একটা সাধারণ ভয়ের গল্পের থেকে একটু উঁচুতে নিয়ে যায়, আমাদের ভাবনার জন্য অনেক খোরাক রেখে যায়।